আওয়ামী লীগের চেয়ে বড় লীগ প্রেমী হলো বিএনপি নেতারা। আর আমি মনে করি জামাতের আমিরকে ক্ষমা বিষয়ক উপদেষ্টা বানানো হোক। জামাত আর বিএনপির ভাইয়েরা আমার কথা শুনে খেপবেন না আশা করি, কারণ পুরো ভিডিও শেষে কথাগুলো বলার কারণ বুঝতে পারবেন। 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা পাই দ্বিতীয় স্বাধীনতা। ছাত্র জনতার অনুরোধে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন। কিন্তু এখন অনেকের ধারণা ডক্টর ইউনূস সরকার চালাচ্ছে অদৃশ্য কোনো গোপন শক্তি। তাহলে কি আমরা খুব শীঘ্রই হারাতে বসেছি আমাদের এই স্বাধীনতা? এখন তাহলে প্রশ্ন আসে, কেন হারাবো আমরা স্বাধীনতা 2.0? আর কারা এর পিছে দায়ী? জামাতে ইসলামের আমিরের বরাবর ক্ষমা করার উদারতা, বিএনপি নেতাদের আওয়ামী লীগ প্রেমী, নাকি ইউনূস সরকারের ভিতরে থাকা কোনো অপশক্তি যে এখনো পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে? এইসব কয়টি প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। 28 অক্টোবর 2006 পল্টনের বাইতুল মোকাররমের উত্তর গেটে জামাতে ইসলামের শান্তিপূর্ণ জনসভায় আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের সন্ত্রাসীরা নারকীয় তাণ্ডব চালায়। তারা জামাতে ইসলামী 6 জন নেতাকর্মীকে হত্যা করে এবং শত শত নেতাকর্মীকে নির্মমভাবে আহত করে। রাজপথে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের উপর নৃত্যের ঘটনা দেশের মানুষ ভুলে না গেলেও জামাতের আমির কিন্তু সেসব ভুলে আওয়ামী লীগের নির্যাতনকে ক্ষমা করার ঘোষণা দিয়েছিলেন। ফ্যাসিস্ট পতনের 1 মাসের মাথায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার নেতৃত্বে বিগত 16.5 বছরে জামাতের 11 জন শীর্ষ নেতাকে জেল হাজতে রেখে নির্যাতন করে ফাঁসি দিয়ে হত্যা করে। আর এখন কিনা জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বরাবর ফ্যাসিস্টতম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরা তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। উনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে বুঝিয়েছেন, এটা বুঝতে নিশ্চয় কারো সমস্যা হওয়ার কথা নয়। তার মানে খুনিকে পরিবারের সদস্য বানাতে চান। জামাতে আমির 1996 সালে আওয়ামী লীগের বন্ধু ছিল, কিন্তু এই জামাত ইসলাম তারা একসাথে জোট বেঁধে তত্ত্বাবধায়কের দাবিতে রাজপথে নেমেছিল। সে পুরাতন বন্ধুর কারণেই কিনা জামাত আমির এখন আওয়ামী লীগের প্রশংসা করছেন। না হলে এত বছর অন্যায় অত্যাচার শিকার হওয়া একটা দলের আমির কেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চাইছে? যেখানে আপনি আপনার নেতাকর্মীদের হত্যার বিচার চাইবেন, তা না করে আপনি বলছেন ক্ষমা করার কথা। এটা রীতিমত উনার নিজের নেতাকর্মীদের সাথে অন্যায়। শুরু থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের মধ্যে বিতর্ক চলে আসছে। ছাত্র নেতারা মনে করেন রাজনৈতিক দলগুলো 15 বছর আন্দোলন করেও শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারেনি, কিন্তু ছাত্ররা পেরেছেন। অন্যদিকে বিএনপি সহ আন্দোলনকারী দলগুলোর দাবি, ধারাবাহিক আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্ব শেখ হাসিনা পতনের পটভূমি তৈরি করেছে। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের শেষ খুঁটি কেটেছেন, এমনকি এটা বুঝতে বিএনপির নেতা মির্জা আব্বাস বাবরদের আগে সন্তানদের না যেতেও পরামর্শ দিয়েছেন। বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ। আবার তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার নাকি সংবিধান সংশোধনের এখতিয়ার রাখে না। একই সুর বাঁশি বাজিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার মতে আওয়ামী লীগ নিষিদ্ধের নাকি দরকারই নেই। আবার জনাব রুহুল কোভিড রিজভি মুজিবের ছবি নিয়ে বক্তব্য দিয়ে বেশ ধিক্কার পেয়েছেন। জনসাধারণের কাছ থেকে শেখ মুজিবুরের ছবি নামানোটা উচিত হয়নি। বিএনপির এমন নেতাদের এত আওয়ামী লীগই প্রেমী এবং মুজিব প্রেম এই স্বাধীনতা 2.0 এর ভিত্তি নাড়িয়ে দিতে যথেষ্ট। আওয়ামী লীগ আমলে এমন বর্ণ আইন শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, এদেশের যুবলীগ ও ছাত্রলীগ নেতারা ছিল মূর্তিমান আতঙ্ক। তারা যেদিকে দিয়ে হাঁটতো বিএনপি আর জামাত কর্মীরা সেদিক দিয়ে হাঁটতে ভয় পেত। কর্মীরা ফিস করে কথা বলতো, নীরবে কথা বলতো। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এমনও হয়েছে যে বিএনপিকে কর্মী সভাও করতে দেওয়া হয়নি। ভাবা যায় কি দুর্বিষহ জীবন কাটিয়েছিল তারা। ধরুন আপনাকে আমি বিএনপি আর জামাতে ইসলামের প্রধান বানিয়ে দিলাম, আর আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে? আমার ধারণা করি আপনি নিশ্চয়ই বলবেন হ্যাঁ। তার সাথে এটাও বলবেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাও হয়, অন্তত আওয়ামী লীগ যাতে ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ না পায়, আর রাজনীতি করতে চাইলেও আগে তাদের বিচারের মুখোমুখি হতে হবে তারপর, কারণ আওয়ামী লীগের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। কিন্তু অবাক করার বিষয়, জামাত আর বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তাদের বিভিন্ন কথা শুনে আপনার মনে হতে পারে তারা তাদের পুনর্বাসন চাইছে। এবার আসে আমাদের আকাঙ্ক্ষার প্রতীক ইউনূস সরকারের বিষয়ে।
আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন হয়তো কোনো ছাত্র বা সাধারণ শ্রমিক হাসপাতালে ব্যথা নিয়ে কাতরাচ্ছে। জুলাই আর আগস্টে আহতদের বেশিরভাগই এখনও চিকিৎসাধীন। জুলাই বিপ্লবের প্রায় 1500 ছাত্র জনতা নিহত হয়েছেন, আর প্রায় 20,000 আহত যে ছাত্র জনতা কাঁধে চেপে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। অথচ আপনারা দেখছেন ধানমন্ডি 32কে আদর্শ মনে করা লোকদের উপদেষ্টা বানিয়ে নিচ্ছে সরকার, যারা কিনা সকাল বিকাল 2 বেলা আওয়ামী লীগ বারান্দায় নিজেদের বুথ করে রাখতেন। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কত ছেলে গুলিবিদ্ধ হয়েছে, এখনো হাসপাতালে অনেক ছেলে কাতরাচ্ছে। অন্তর্বর্তী সরকারের লোকেরা কয়েকজন নিয়মিত দেখতে যান। প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, বিতর্কিত যে 2 জন উপদেষ্টা বানানো হলো তার মধ্যে একজন উপদেষ্টার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, যিনি বৈষম্য বিরোধী ছাত্রদের খুনের আসামি, যাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো ভূমিকা নেই, তাদের উপদেষ্টা পরিষদের সদস্য করে যে বিতর্ক সৃষ্টি করা হয়েছে, আরও প্রকাশ্যে আওয়ামী লীগের জয়গান করেছেন, তার অনেক প্রমাণ সোশ্যাল মিডিয়া ইউজারদের ইতিমধ্যে নিজেরাই দেখেছেন। এই 2 উপদেষ্টাকে নিয়োগ দিয়ে আবু সাঈদ ও মুগ্ধদের রক্তের সাথে অবমাননা করা হলো। আমরা সবাই আশা করেছিলাম এই অন্তর্বর্তী সরকার হবে একটি স্বচ্ছ কাচের বক্সের মতো, যার ভিতরে কি চলছে তার সবটাই বাইরে থেকে দেখা যাবে। কিন্তু তা হয়েছে কি, যেখানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের স্টক হোল্ডার হিসাবে রেখে তাদের পরামর্শ উপদেষ্টা নিয়োগ দেওয়া উচিত, সেখানে আমরা সাধারণ মানুষের আগে থেকে জানতে পারি না কারা হচ্ছেন উপদেষ্টা। মাহফুজ আলম, যাকে মোহাম্মদ ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন, 94 বছর বয়সে ইউনুস শুধুমাত্র ছাত্রদের অনুরোধে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। তার চাপ কমানোর জন্য উপদেষ্টাদের বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়। মাহফুজ আলমকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র ছিলেন। ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রশাসনের শরীর বিবেচনা করলে মাহফুজ আলম হলেন সেই প্রশাসনের মস্তিষ্ক, কিন্তু সেই মস্তিষ্ক দিয়ে বানানো হলো উপদেষ্টা। তাহলে এমন উপদেষ্টা, তাহলে এখন মোহাম্মদ ইউনুসকে পরামর্শ কে দিচ্ছে? শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে আওয়ামী লীগ প্রেমীরা বলে আসছে দেশ চালাচ্ছে নাকি আমেরিকা। হাসিনা এখন পতিত তার শাসন আমলে হারিয়ে যাওয়া গণমানুষের আস্থা এবং আশাবাদ ফেরানোর প্রতিশ্রুতি নিয়েই ক্ষমতার দৃশ্যকটে হাজির হয়েছিলেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা পাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। রাজপথে যারা একসঙ্গে লড়াই করেছেন সেই তরুণদের মধ্যে এখন ধাউনের শোক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অনেক দূরত্ব এসেছে বলে মনে হচ্ছে। অনেকে প্রশ্ন রাখছেন, আরব বসন্তের মতো আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থান হাতছাড়া হয়ে যেতে পারে? নিজেদের অনৈতিকতার কারণে আবার যদি আমরা কথা বলার স্বাধীনতা হারাই, গণতন্ত্র পথ হারাই, তবে সেটি হবে হাজার জীবন উৎসর্গ করা প্রাণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। শেখ হাসিনা শাসনামলে 15 বছর পর বাংলাদেশ শাসন ব্যবস্থা উন্নতির জন্য এবং আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান ঠেকানোর এমন একটি সুযোগ এসেছে যে একটি প্রজন্মকে একবারই আসে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে, অথবা সাময়িক শাসনের দিকে যেতে পারে। তাহলে বাংলা সেই প্রলোভের প্রবোধেই ফিরে যাচ্ছে। আমরা স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা কি বেশি কঠিন? ভঙ্গুর অর্থনীতি দিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে। গোটা কয়েকটি লুটেরা ব্যবসায়ী এবং ঋণ খেলাপির হাতে ছিল গোটা বাংলাদেশের অর্থনীতি বন্দী। বেঙ্গালুরুতে চলছিল পুকুর চুরি। ওয়াশিংটনে ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটি বলেছেন, বাংলাদেশ থেকে প্রতি বছর 40,000 কোটি টাকা পাচার হয়েছে। অর্থনীতি এবং ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য 2টি কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। এত কিছু যে মানুষটা করলেন, সেই ইউনুস সরকারের উপর এত তাড়াতাড়ি আস্থা হারানোর কোনো প্রয়োজন দেখি না। বর্তমানে তিনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে যোগ্যতম অভিভাবক। বহির্বিশ্বে যার রয়েছে নজিরবিহীন প্রভাব। ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হলে পথ হারাবে বাংলাদেশ। তাই দেশ ও জাতির স্বার্থে ডক্টর ইউনুসের বিরোধিতা নয়, বরং তাকে করুন, তাকে অপসারণ নয়, বরং তার ভুলগুলো ধরিয়ে দিন। তিনি জাতিকে আশাহত করবেন না, আর বাংলাদেশকেও হারাতে হবে না রক্তে অর্জিত স্বাধীনতা 2.0।